বাংলাদেশে কিছুদিন আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আজকের এই আলোচনায় আমরা সেই মর্মান্তিক ঘটনার গভীরে যাব, চেষ্টা করব এর প্রতিটা দিক তুলে ধরতে, শুধুমাত্র ফ্যাক্টস আর তথ্যের উপর ভিত্তি করে। ভাবুন তো একবার, কি হয় যখন একটা দেশের রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে সহিংসতা হিসেবে ছড়িয়ে পড়ে। ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই আজকের আলোচনা। চলুন এই ভয়াবহ ঘটনার গভীরে গিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে জানব দেশের তখনকার পরিস্থিতি কেমন ছিল, তারপর মূল ঘটনাটা কি ঘটেছিল, এবং শেষে দেখব দেশ ও দেশের বাইরে এটা নিয়ে কি প্রতিক্রিয়া হয়েছে। দীপু চন্দ্র দাসের ওপর যে ভয়াবহ আক্রমণটা হয়েছিল, সেটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে ঠিক সেই সময়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা ঠিক কেমন ছিল। দেখুন, একজন প্রভাবশালী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই কিন্তু পুরো দেশ জুড়ে একটা অস্থিরতা তৈরি হয়। বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভ শুরু হয়, আর খুব তাড়াতাড়ি সেগুলো সহিংস হয়ে ওঠে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা, খবরের কাগজের অফিস, এমনকি নেতাদের বাড়িঘর পর্যন্ত আক্রান্ত হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ছিল খুবই বিশৃঙ্খল। আর জানেন, এই ধরনের রাজনৈতিক গোলমালের সময় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যও কিন্তু তাই বলে। তারা জানাচ্ছিল যে ওই সময়টাতে সংখ্যালঘুদের উপর সহিংসতা আর গণপিটুনির ঘটনা হঠাৎ করেই অনেক বেড়ে গিয়েছিল। তো সারা দেশের এই উত্তাল পরিস্থিতি থেকে এবার আমরা আমাদের আলোচনার কেন্দ্রে আসি। ময়মনসিংহের ভালুকায় ঘটে যাওয়া সেই নির্দিষ্ট মর্মান্তিক ঘটনাটির দিকে নজর ফেরানো যাক। দীপু চন্দ্র দাস, বয়স মাত্র ২৫, একটা পোশাক কারখানায় কাজ করতেন। তিনি ছিলেন হিন্দু সম্প্রদায়ের একজন সাধারণ সদস্য। মানে, এই ঘটনাটা শুধু একটা সংখ্যা বা খবর নয়, এটা জলজন্ত একজন মানুষের জীবনের গল্প। আচ্ছা, এই ভয়াবহ আক্রমণের পেছনে কারণটা কি ছিল? আসলে পুরো ঘটনার সূত্রপাত একটা অভিযোগ থেকে। কিছু স্থানীয় উত্তেজিত জনতা ধীরেট অভিযোগ তোলে যে দীপু চন্দ্র দাস নাকি ধর্মকে অবমাননা করেছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এটা কিন্তু ছিল শুধুই জনতার একটা অভিযোগ। এর পেছনে কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি বা প্রমাণ কিছুই ছিল। পুলিশ আর যারা ঘটনাটা নিজের চোখে দেখেছে তাদের কথা অনুযায়ী পুরো ব্যাপারটা ঘটে যায় এক রাতের মধ্যেই। রাত ৯টা নাগাদ হামলা শুরু হয়, আর তারপর যা যা ঘটে তা সত্যিকারে কল্পনারও বাইরে। এই ভয়াবহতার প্রতিটা ধাপ পার হবার অনেক পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। সেই রাতের নৃশংসতার কোনো সীমা ছিল না। শুধু যে তাকে পিটিয়ে মারা হয়েছে তাই নয়, এরপর তার মরদেহের সাথেও চরম অসম্মানজনক আচরণ করা হয়। এই বর্বরতার কারণে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর পুরো এলাকায় একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ, এত বড় একটা ঘটনার পর বাংলাদেশের কর্তৃপক্ষ কি করল? চলুন এবার তাদের প্রতিক্রিয়াটা একটু খতিয়ে দেখা যাক। ঘটনার ঠিক পরদিনই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা বেশ কড়া বিবৃতি দেয়। তারা পরিষ্কারভাবে এই ঘটনার নিন্দা করে আর প্রতিশ্রুতি দেয় যে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের কোনোভাবেই ছাড়া হবে না। শুধু বিবৃতি নয়, সরকার থেকে তদন্ত আর গ্রেফতারের ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু সেই সব ঘোষণার পরে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা আদৌ কতটা এগিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গেছে। অনেকে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই ঘটনাটার ঢেউ কিন্তু শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দেশের বাইরেও, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এটা নিয়ে বেশ আলোচনা হয়। চলুন দেখি সেখানে কি প্রতিক্রিয়া হয়েছিল। বাংলাদেশ আর ভারতের প্রতিক্রিয়া ছিল একদম দুই রকম। দেখুন, বাংলাদেশ সরকার যেখানে এটাকে একটা অপরাধমূলক ঘটনা হিসেবে দেখেছে এবং অপরাধীদের শাস্তির কথা বলেছে, সেখানে ভারতের বিভিন্ন রাজনৈতিক আর নাগরিক সংগঠনগুলো বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে দেখেছে। তাদের মতে এই ঘটনাটা প্রমাণ করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আর এই দৃষ্টিভঙ্গির কারণেই ভারত থেকে আন্তর্জাতিক চাপ আর পর্যবেক্ষণের জন্য দাবি তোলা হয়, যা বিষয়টাকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক মিডিয়া যে এই ঘটনায় এতটা সঞ্জয় দেখিয়েছিল, তার পেছনে প্রধান কারণ ছিল দুটো।
এক, ঘটনাটার ভয়াবহতা, আর ২, বাংলাদেশের তখনকার রাজনৈতিক অস্থিরতা। এই দুটো বিষয় মিলেমিশে এটাকে একটা বড় আন্তর্জাতিক খবরে পরিণত করে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা যা জানলাম তার ভিত্তিতে এবার একটু বোঝার চেষ্টা করি এই ঘটনাটা থেকে আমাদের কি শেখার আছে বা এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দীপুচন্দ্র দাসের এই মর্মান্তিক ঘটনাটা আসলে আমাদের সমাজের চনটা বড় বড় সমস্যার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন গণপিটুনি কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, ধর্মীয় অনুভূতিকে কিভাবে খুব সহজে সহিংসার হাতিয়ার বানানো যায়, রাজনৈতিক সংকটের সময় সংখ্যালঘুরা কতটা অসহায় হয়ে পড়েন, আর সবশেষে দেশে আইনের শাসন আর জবাবদিহিতা প্রতিষ্ঠা করাটা কতটা জরুরি। পুরো ঘটনাটা শোনার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা গোটা সমাজ এমন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যায়, তখন সেই সমাজের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষগুলোর সুরক্ষার দায়িত্বটা আসলে কার? সরকারের নাকি সাধারণ মানুষের, মানে আমাদের সবার? আর সবচেয়ে বড় কথা হলো, এই সুরক্ষাটা নিশ্চিত করা যাবে কিভাবে?